হ্যালো এভরিওয়ান, হোপফুলি 2025 তোমাদের সকলের ভালো চলছে। ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আর্টফিন ইউটিউব চ্যানেল। তোমরা সবাই হয়তো জানো যে রেলওয়ে আরআরবি এনটিপিসি এর এক্সামটা এপ্রিল বা মে মাসের দিকে হবে রেলওয়ে ক্যালেন্ডার অনুযায়ী। তো আমাদের কাছে মোটামুটি শুধু 3 মাস মতো এই সময় আছে। জানুয়ারির 15 দিন, ফেব্রুয়ারি, মার্চ এবং মেবি এপ্রিলের 15 দিন। তো আমি এই 3 মাস বা 90 দিনের একটা সাবজেক্ট ওয়াইজ পার রুটিন এবং স্ট্র্যাটেজি বানিয়েছি, যেখানে এনটিপিসির সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, ওয়েটেজ এবং প্রত্যেকটা সাবজেক্ট এমনভাবে কতদিনে এবং কিভাবে পড়লে এই অল্প কয়েকদিনের মধ্যে মোটামুটি ভালোভাবে সিলেবাস শেষ করে এক্সাম ক্লিয়ার করার মতো পরিস্থিতিতে যেন যেতে পারি। তাহলে দেরি না করে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। 3 মাস 90 ডেজ চ্যালেঞ্জ। প্রথমে আলোচনা করব অঙ্ক বা ম্যাথস নিয়ে। আরআরবি এনটিপিসির ম্যাথ বা অঙ্কের কোশ্চেনগুলো বেসিক কোশ্চেন্স হয়, ইজি টু মডারেট কোশ্চেন হয় 10th লেভেলের। অঙ্কের জন্য প্রত্যেক দিনে 3 ঘন্টা সময় রেখেছি। অঙ্কে আমার স্ট্র্যাটেজি হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং সিকোয়েন্স ওয়াইজ পড়াশোনা করা, এবং টার্গেট হচ্ছে 4 বা 5 দিনে এক একটা চ্যাপ্টার শেষ করা। টোটাল ডেজ 100 ডেজ বা 90 ডেজ হতে পারে। মোটামুটি 3 মাস হাতে ধরেই চলতে হবে, এবং রিভিশন গোস উইথ দ্য সিলেবাস। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর পরবর্তী চ্যাপ্টার যাওয়ার আগে পুরনো চ্যাপ্টারগুলো রিভিশন করে নিতে হবে। এবার তাহলে বলি যে ওইটার অনুযায়ী কি চ্যাপ্টার অঙ্কেতে আছে। প্রথমে আছে রেশিও এন্ড প্রপোর্শন, এটা করব 5 দিন। তারপর আছে পার্সেন্টেজ, যেটার জন্য রেখেছি 5 দিন। মিক্সার অ্যান্ড এলিগেশন, তার জন্য রেখেছি 2 দিন। প্রফিট এবং লস, যার জন্য রেখেছি 5 দিন। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এর জন্য আছে 5 দিন। তারপর চেন রুল, যার জন্য রেখেছি 1 দিন। তারপর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, তার জন্য 3 দিন। পাইপ এবং কিস্টেন, তার জন্য 1 দিন। এবং টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, তার জন্য আছে 5 দিন। রেসেস অ্যান্ড গেমস, তার জন্য 1 দিন রেখেছি। এর পরবর্তীতে আছে ট্রেনের অঙ্ক, যার জন্য রেখেছি 1 দিন। বোর্ড এবং স্ট্রিম, যার জন্য রেখেছি আর 1 দিন। পার্টনারশিপ 1 দিন। অ্যাভারেজ, তার জন্য রেখেছি 4 দিন। অ্যাভারেজটা যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, তো তার জন্য একটু বেশি সময় রেখেছি। তারপর আছে এজ, যার জন্য 2 দিন। নাম্বার সিস্টেম, এর জন্য রেখেছি 6 দিন। নাম্বার সিস্টেমটা আমাদের অঙ্কের মধ্যে একটা প্রচুর বড় সাবজেক্ট এবং ভাস্ট সাবজেক্ট, তো তার জন্য একটু বেশি নাম্বার রাখতেই হবে। এলসিএম এবং এসসিএফ এর জন্য রেখেছি 3 দিন। সিম্পলিফিকেশনের জন্য 4 দিন। আর ইন্ডেক্স অ্যান্ড সার্চের জন্য 3 দিন। মেনসুরেশন 3 দিন। অ্যালজেব্রা 6 দিন। এবং ট্রাইগোনোমেট্রি আছে 5 দিন। হাইট এবং ডিস্টেন্স 2 দিন। জিওমেট্রি 7 দিন। জিওমেট্রিটাও অনেক ভাস্ট সাবজেক্ট, তো এর জন্য একটু বেশি সময় লাগবে। কোঅর্ডিনেট জিওমেট্রি 2 দিন। পলিনোমিয়ালস 2 দিন। স্ট্যাটিস্টিক্স 3 দিন। প্রিমিউটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি 2 দিন। এবং ডাটা ইন্টারসেপশন এবং অ্যানালিসিস আছে 4 দিন। এই মোটামুটি 90 দিনের একটা বেসিক রুটিন আমি বানিয়েছি। তবে আমার উদ্দেশ্য এটাই থাকবে বা টার্গেট থাকবে যে প্রত্যেক দিনের কাজটা যেন প্রত্যেক দিন করে নিতে পারি। এই গেল অঙ্কের সিলেবাস বা চ্যাপ্টার্স। এবার আসি আমার স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি এটাই যে প্রথম 1-2 দিন চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবো এবং তার সাথে সাথে নোট বানিয়ে নেবো, এবং পরবর্তী চ্যাপ্টারটা শেষ হওয়ার পর যে নোটসগুলো আগে বানানো হয়েছে সেগুলো রিভিশন দিতে থাকবো। এবার তার সাথে সাথে সলভ কোশ্চেন্স আফটার রিভিশন, ওই চ্যাপ্টার ওয়াইজে যে সমস্ত কোশ্চেন হয় সলভ করতে থাকবো। এবং সেকশনাল মক ফ্রম টেক্সট বুক, এবং টেক্সট বুক থেকে সেই যে চ্যাপ্টারটা বা যে সেকশনটা আমি শেষ করলাম তার মক দিতে থাকবো। তারপর আছে ট্রাই টু রিভাইজ চ্যাপ্টার অ্যাটলিস্ট 2 টাইমস। এই 3 মাসের মধ্যে অন্তত প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত 2 বার আমি রিভিশন দেওয়ার চেষ্টা করব। আর যদি পুরোটা চ্যাপ্টার না দিতেও পারি তাহলে অন্তত নোটসগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। রিভাইজ নোটস এগেন অ্যান্ড এগেন, মানে নোটসগুলো নিজের হাতে লেখা নোটসগুলো যতবার পারবো ততবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। এবার আসি মকের প্রসঙ্গে। সেকশনাল মক আফটার ইচ চ্যাপ্টার এন্ডস, মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর যে সেকশনাল মকগুলো হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবং আফটার 50% সিলেবাস কমপ্লিট, মানে আমার 50% যখন সিলেবাস মনে হবে যে আমার সম্পন্ন হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি 3 দিনে একটা মক দেওয়ার চেষ্টা করব, ফুল মক। আফটার 100% সিলেবাস কমপ্লিট, মানে আমার পুরোপুরি 100% যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন ডেলি আমি মক দেওয়ার চেষ্টা করব, 2 কিংবা 1। পুরো সিলেবাস কমপ্লিট হওয়ার পরে আমার ফোকাস থাকবে রেগুলারলি মক দেওয়া এবং রিভিশন করা। এবার আসি PYQ এর প্রসঙ্গে। অল সেটস প্র্যাকটিস এবং 5 টাইমস, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সবগুলোই আমাকে প্র্যাকটিস করতে হবে, এবং অন্তত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি 5 বার করে দেওয়ার চেষ্টা করব, মানে সলভ করার। এটা আমার রেগুলার একটা টার্গেট নিয়ে চলবো, এবং তারপর কতটা কি আমি করতে পারছি না পারছি সেই অনুযায়ী আমি আমার স্ট্র্যাটেজিটা ইমপ্রুভ করার বা ইমপ্রোভাইজ করার চেষ্টা করব। এবার আসি জিকে বা জিএস পার্ট। আরআরবি এনটিপিসিতে জিএস বা জিকে এর ওয়েটেজটা অনেকটাই বেশি। ওয়েটেজ অনুযায়ী 90 দিনের মধ্যে আমার শিডিউলটা আমি যেভাবে বানিয়েছি বা আমার রুটিন যেটা আছে, যেটা আমি ফলো করার চেষ্টা করব, সেটা কিছুটা এরকম। প্রথম আছে স্ট্যাটিক জিকে, যেটা পড়বো 10 দিন। এখান থেকে 10 থেকে 11টা কোশ্চেন মতো আসতে পারে। হিস্ট্রির মধ্যে আছে এনশিয়েন্ট ইন্ডিয়া 5 দিন, মেডিভেল ইন্ডিয়া 5 দিন এবং মডার্ন ইন্ডিয়া 3 দিন। তো এই পুরোটা মিলে হচ্ছে হিস্ট্রি পার্ট, যার থেকে 5 থেকে 6 নম্বর মতো
ওয়েটেজ থাকে। এরপরে আসি ইকোনমিকের জন্য আমি রেখেছি 3 দিন, যা থেকে 2 কিংবা 3 কোশ্চেন পাওয়া যেতে পারে, 2 বা 3 মার্কসের কোশ্চেন পাওয়া যেতে পারে। তারপর আছে জিওগ্রাফির মধ্যে আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফির একটু ভাস্ট সিলেবাস, তো ওর জন্য একটু বেশি সময় রেখেছি, এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য রেখেছি 5 দিন। এবং এই দুটো মিলিয়ে মোট জিওগ্রাফির চ্যাপ্টার সেখান থেকে 7 থেকে 8 নম্বরের কোশ্চেন আমাদের আসতে পারে ওয়েটেজ অনুযায়ী। তারপর আছে পলিটি, এর জন্য রেখেছি 8 দিন, এর থেকে 3 বা 4 নম্বরের কোশ্চেন আসবে বা আসতে পারে। এবং তারপর আছে বায়োলজি, যার জন্য রেখেছি 6 দিন। এবং তারপর আছে সায়েন্স। তোমরা সকলেই জানো যে আরআরবি এনটিপিসিতে সায়েন্সের উপর একটু বেশি জোর দেওয়া হয়। তো সায়েন্সের মধ্যে আবার ভাগ আছে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স। বায়োলজির জন্য রেখেছি 6 দিন, কেমিস্ট্রির জন্য 5 দিন এবং ফিজিক্সের জন্য 5 দিন। এবং এতে ওয়েটেজ অনুযায়ী 7 থেকে 8 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। তারপর আছে কম্পিউটার, যার জন্য আছে 5 দিন, এর থেকে 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে বা আসতে পারে। সবশেষে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যার জন্য আমি 15 দিন সময় রেখেছি, এবং এর থেকে 3 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়বো আমি? কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি উইকলি পড়ার চেষ্টা করবো। এবার যদি কিছুটা সিলেবাস বলি, তো জিওগ্রাফির সিলেবাস অনুযায়ী যেগুলো আছে আমাদের সিলেবাসে, সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়া, সাইজ অ্যান্ড লোকেশন, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট অফ ইন্ডিয়া, সয়েল ইন ইন্ডিয়া, এগ্রিকালচার ইন ইন্ডিয়া, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনস, এনার্জি রিসোর্সেস ইন ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস অফ ইন্ডিয়া। এটা আমি জিওগ্রাফি সিলেবাসের মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফির সিলেবাসটা কিছুটা বললাম। তারপরে আসি যদি হিস্ট্রি সাবজেক্টে, সেখানে এনসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে আছে হরপ্পাল সিভিলাইজেশন, বেদিক এজ, জেনিজম অ্যান্ড বুদ্ধিজম, মৌরিয়ান এম্পায়ার, পোস্ট মৌরিয়ান এম্পায়ার, গুপ্তা এরা, আর্লি মেডিভাল ইন্ডিয়া অ্যান্ড মহাজনপদ। এগুলো আছে সবই এনশিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে। জিকে বা জিএসটা লুসেন্ট ফর জিকে বা জিএস, মানে আমার একটা লুসেন্টের বই আছে, আমি তার থেকে জিকে বা জিএসগুলো করার চেষ্টা করব। ওটা মোটামুটি ভালো, তোমরা করতে পারো, বা তোমাদের যেটা অন্য কিছু ভালো লাগে তোমরা সেটাও করতে পারো। বা ইউটিউবেও প্রচুর ভিডিও চ্যানেল আছে যারা এগুলো সব প্রোভাইড করে, তো সেখান থেকে তোমরা দেখবে। তার সাথে করবো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, পিওয়াইকিউ যেগুলো হয়, এগুলো যতটা পারি আমি বারবার রিভাইজ করার চেষ্টা করব। আর আমার প্ল্যান যেটা আছে, বা আমার শিডিউল বা রুটিন যাই বলো, যেটা আছে যে চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দেখবো, সেগুলো নোটস বানাবো এবং সেগুলো বারবার রিভিশন করতে থাকবো। এবং যতগুলো চ্যাপ্টার আমি পড়বো সবগুলো একদম সপ্তাহে অন্তত একবার করে রিভিশন দেওয়ার আমি চেষ্টা করবো। এবার আসি স্ট্র্যাটেজিকের পার্টে। প্রথমে আছে ফিক্স ইম্পর্টেন্ট টপিকস। সব কিছু তো পড়া সম্ভব না এই সীমিত সময়ের মধ্যে, তো যেগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো আমি কিছু কিছু নোট ডাউন করবো, এবং তার থেকে প্রত্যেক দিন একটা করে, এবং তার থেকে টার্গেট 1 বক্স এডি, মানে তার থেকে প্রত্যেক দিন আমি একটা করে সাবজেক্ট টিক করবো, মানে পড়বো। একটা তো অবশ্যই করবো, এবং তার থেকে বেশি হলে তারও ভালো। এবং রিভাইজ ইজ বক্স বিফোর দ্য নেক্সট। একটা চ্যাপ্টার শেষ করার পর দ্বিতীয় চ্যাপ্টার যখন ধরবো, তার আগে আগের চ্যাপ্টারটা রিভাইজ করে নেবো। দ্য কি টু জিকে ইজ রিভিশন। মানে জিকে তো মানে বোঝার খুব তেমন কিছু নেই, সব কিছুই মুখস্থ করার ব্যাপার। তো বারবার যতবার পড়বো, যতবার রিভিশন দেবো, ততই মানে জিকেটা মাথায় গেঁথে যাবে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেইলি বা উইকলি ভিডিওস দেখার চেষ্টা করব। কিন্তু মাঝে মাঝে এনটিপিসিতে এমন হয় যে 2 বছর বা 3 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে নেয়, তো সেগুলো তো আর সম্ভব না সব কিছু করা। তো মোটামুটি 6 থেকে 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত করে যাওয়া সম্ভব। এবং চেষ্টা করব আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, মানে কোনো কিছু যদি বোঝার থাকে তো শুধু মানে গাধার মতো মানে মুখস্থ না করে সেই কনসেপ্টটা একটু বুঝে করবো, যাতে সব কিছু যদি মানে এক্স্যাক্টলি মনে না থাকে, একটা যেন আইডিয়া থাকে। এবার আসি মকের বিষয়ে। টপিক ওয়াইজ মক, মানে যে কটা টপিক আমি পড়বো, মানে বা যে কটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টার অনুযায়ী বা টপিক অনুযায়ী আমি মক দেবো। আড্ডা 24 বা টেক্সট বুকেও মানে ডেলি মক, ফ্রি মক পাওয়া যায়, তো যেখান থেকে ফ্রি মক পাবো সেখান থেকে দেওয়া যাবে। আড্ডা 24/7 থেকেই আর কি ফ্রি মকটা দেওয়ার চেষ্টা করবো। এবং রিড সলিউশন অ্যান্ড অপশান। এবং কী হয়, আমরা যে মকগুলো দিই তার সলিউশন দেয়, তো যে এই মকটা এইভাবে সলিউশন হলো, ওই সলিউশনগুলোও পড়তে হবে। কারণ অনেক সময় হয় ওই যে আইডিয়াটা বেসিকটা ক্লিয়ার না করলে ওই আইডিয়া দিয়েই হয়তো অন্য কোনো একটা মানে কোয়েশ্চেন দিয়ে দিল, মানে এক্স্যাক্টলি তোমার সেই কোয়েশ্চেনটা না দিয়ে একটু ঘুরিয়ে দিল। তখন ওই সলিউশনটা পড়লে বা বেসিক আইডিয়াটা থাকলে তুমি কোয়েশ্চেনটা করে নিতে পারবে। এবং নো অল দ্য অপশানস, মানে একটা কোয়েশ্চেনে 4টে অপশান থাকে, তো ওই যে 4টে অপশান, বাকি একটা সঠিক, বাকি 3টে ভুল, কিন্তু ওই বাকি 3টে ভুল অপশানসের কোয়েশ্চেনগুলো তোমাকে জানতে হবে। এবার আসি রিজনিংয়ের চ্যাপ্টারে। তো রিজনিংয়ের চ্যাপ্টার আমি চ্যাপ্টার ওয়াইজ এবং ওইটেজ ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসে সেই অনুযায়ী কিছু কিছু চ্যাপ্টার আমি এখানে লিখেছি। তার মধ্যে প্রথমত আছে স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, কনক্লুশন, যার থেকে 3টে বা 4টে কোয়েশ্চেন আসতে পারে। অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি, তার থেকে 2 বা 3টে কোয়েশ্চেন আসে বা আসতে পারে। কোডিং, ডিকোডিং, 2 বা 3টে কোয়েশ্চেন। ক্লাসিফিকেশন, 2 বা 3টে। ফিগার কাউন্টিং, 2 বা 3টে।
ব্লাড রিলেশন 2 বা 3টে কোশ্চেন, সিরিজ 2 কোশ্চেন্স, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনস এর থেকেও 2 বা 3টে কোশ্চেন আসতে পারে। র্যাঙ্কিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট 2 থেকে 3টে, সিলোরিজম 2 থেকে 3টে, সাম রিলেশন 2 থেকে 3টে, ক্লক বা ক্যালেন্ডার 2 থেকে 3টে এবং মিরর বা ওয়াটার ইমেজ এতেও 2 বা 3টে কোশ্চেন আসতে পারে। এবার আমার রিজনিংয়ের যে প্ল্যান সেটা হচ্ছে 2 ঘন্টা পার ডে পড়ার, প্রত্যেকদিন 2 ঘন্টা আমি রিজনিংয়ে নিয়ে রাখবো এবং তার সাথে সাথে ভিডিওস দেখব এবং নোটস মেকিং করব এবং রিজনিংয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ট্রিক্স থাকে বা সেগুলো আমি নোট ডাউন করার চেষ্টা করব নিজের মতো, যাতে পরে আমি পুরো ভিডিওটা না দেখে বা পুরো সিলেবাসটা বা পুরো চ্যাপ্টারটা না পড়ে আমি আমার নোটগুলো পড়ে আমি বুঝতে পারি জিনিসটা। তারপর থাকছে আমার টার্গেট 2 টপিকস পার ডে, আমি 2টো টপিক একদিনে কমপ্লিট করার চেষ্টা করব। 2 PYQ পার ডে, মানে একদিনে 2টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার চেষ্টা করব। মক টপিক ওয়াইজ মক দিতে থাকবো। রিভিশন একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগে রিভিশন কন্টিনিউয়াসলি করতে থাকবো এবং 100% কমপ্লিট, মানে যখন মনে হবে যে পুরোপুরি একটা সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছি তখন ফুল মকের দিকে চলে যাব, ডেলি ফুল মক, এবং ডেলি ফুল মকটা দিতে থাকবো। এবং স্কিপিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট হচ্ছে অনেক সময় এমন দেখা যায় যে পরীক্ষার সময় একটা কোশ্চেন আমি আটকে গেলাম, তো সেই কোশ্চেনটার পেছনে পড়ে না থেকে সেটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে যাওয়া, যাতে আমি অন্যগুলো আগে করে নিতে পারি। নাহলে ওই একটা কোশ্চেনের পেছনে অনেক সময় চলে যায় বা দেখা গেল সেটা সলভই হলো না, তো পরবর্তী তার একটা মেন্টাল প্রেশার বা চাপ ক্রিয়েট হয়, প্লাস টাইমটাও ম্যানেজ হয় না, তো সব কিছু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটা কোশ্চেনে 30 সেকেন্ড দেওয়ার পর যখন সেটা হচ্ছে না, 30 সেকেন্ড আপ টু 40 সেকেন্ড, 30 সেকেন্ড একটা কোশ্চেনে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড দেওয়ার পরে যখন কোশ্চেনটা আমার মাথায় আসছে না বা বুঝতে পারছি না, তখন সেটাকে স্কিপ করে আগে চলে যেতে হবে। সেটা হচ্ছে স্কিপ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। তো যেটা আমার ব্যক্তিগতভাবে আর কি খুবই সমস্যা হয়, আমি একটা কোথাও আটকে গেলে সেখান থেকে আর বেরোতে পারি না, মনে হয় না এটা করে যার জন্য অনেকটা টাইম নষ্ট হয়। তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটাও আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে পরীক্ষায় গিয়ে আমরা এটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবো। আর তারপর আছে প্র্যাকটিস। এবার সবার শেষে সবথেকে ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মক অ্যানালিসিস। এই মক অ্যানালিসিস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মক দিলে হবে, আমি এক গাদা মক দিলাম, নাম্বারগুলো ক্যালকুলেট করে হয়ে গেল, এটা না, আমাকে মকটা অ্যানালিসিস করতে হবে। মকটা অ্যানালিসিস করলাম মানে আমার কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, আমার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, এর কিছু পয়েন্টস আছে। যেমন ফিক্স সিরিজ অফ, মানে তুমি মক দেবে 3টে সাবজেক্ট, দেন ফিক্স টাইম ফর ইচ সাবজেক্ট, মানে তারপরে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তুমি কেমন সময় দিতে চাও সেটাও তোমাকে ডিসিশন নিতে হবে। এটা আমি আমার নিজের মতো লিখেছি। আমি যেমন রিজনিংয়ের জন্য লিখেছি 20 থেকে 25 মিনিট, ম্যাথসে যেহেতু একটু ক্যালকুলেশনের ব্যাপার থাকে তো 30 থেকে 35 মিনিট, এবং জিএসের জন্য আছে 15 থেকে 20 মিনিট। এটা যে যার সুবিধা মতো নিজের মতো চেঞ্জ করে নিতে পারে। এবং এটা হচ্ছে ফার্স্ট মানে প্রথমবারে যখন করব তখন, তারপর হাতে সময় থাকলে শেষে তুমি আবার এসে তুমি করতে পারো সব কিছু। তারপর আছে অ্যাটেম্পট ইন 3 গোস, মানে এই কনসেপ্টটা একটু আমি বলি। অ্যাটেম্পট ইন 3 গোস মানে ওই আগে বললাম যে স্কিপিং এর যে ব্যাপারটা, মানে প্রথম তুমি শুরু করলে যে কোনো একটা সাবজেক্ট রিজনিং দিয়ে শুরু করলে তুমি 20 মিনিট বা 25 মিনিট রিজনিং করলে, তারপর তুমি রিজনিং যতটা হলো তুমি রিজনিং ছাড়লে, সেটা তুমি জিএস বা ম্যাথে চলে গেলে, সেই সাবজেক্টটা তুমি আবার 20 বা 25 মিনিট দিলে, 20-25 মিনিট যেই শেষ হলো তুমি সেটাকে ছেড়ে পরবর্তী সাবজেক্ট চলে গেলে। এইভাবে তুমি 3টে সাবজেক্টে কমপ্লিট করে নিলে, এই হচ্ছে তোমার প্রথম। তারপর হাতে সময় থাকবে, সেই সময়টা নিয়ে তুমি আবার প্রথম রিজনিংয়ে আবার যাবে, তারপর ম্যাথ, তারপর জিএস, এইভাবে দ্বিতীয় দেখো। সেখানে তুমি হাতে 5 মিনিট করে রাখতে পারো, এবং তার পরবর্তীতে তোমার কাছে হাতে যদি আরও সময় থাকে তুমি গিয়ে থার্ড গোতে গিয়ে যেগুলো বাকি আছে সেগুলো তুমি নিজের ইচ্ছে মতো করতে পারো। অ্যানালিসিস ইওর মক, এটা তো বলার কোনো জায়গা রাখে না আলাদা করে, অবশ্যই তোমাকে তোমার মকটা অ্যানালিসিস করতে হবে। তুমি পরীক্ষা দিচ্ছ, এবং তারপরেও তোমার কোথায় উইকনেস থাকছে, কোথায় স্ট্রং পয়েন্ট থাকছে, সেগুলো তোমাকে দেখতে হবে, খুঁজে বার করতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে ইমপ্রুভ করতে হবে। তারপরে আসে স্কিপিং, মানে ওই যেটা আগে আমি একবার এক্সপ্লেন করলাম, মানে তুমি যেখানে আটকে যাচ্ছ সেখানে বেঁধে না থেকে সেটাকে স্কিপ করে পরবর্তী কোশ্চেনে চলে যাও। এটা হচ্ছে স্কিপিং, সময় এবং টাইম ম্যানেজমেন্ট বা সময়টাকে বাঁচানোর জন্য।
টাইপস অফ মিস্টেক, মানে তুমি তোমার মুখে কী কী ভুল করছো, হয়তো দেখা যাবে একই ভুল ব্যবহার করছো, এবং তোমার সেই উইকনেস বা ভুলগুলো তুমি দেখে বুঝে সেই হিসাবে তুমি নোট ডাউন করবে এবং সেই হিসাবে তুমি অ্যাকর্ডিংলি ইমপ্রুভ করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এটাই হলো পুরো আরআরবি এনটিপিসির সিলেবাস, স্ট্র্যাটেজি, সব কিছু। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা আমি রুটিন বানিয়েছি নিজের পড়াশোনার জন্য। আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, অনেকে হয়তো মাঝপথে আছো, বা কেউ কেউ হয়তো আমার মতো এখনো শুরু করোনি ঠিকভাবে। তো এইটা আমি 3 মাস বা 90 দিনের অনুযায়ী সিলেবাস রুটিন আমার জন্য নিজের জন্য বানিয়েছি, এবং আমি চেষ্টা করব প্রত্যেক দিন এই টার্গেট যেটা আমার আছে, ডেলি টার্গেট, সেটা পূর্ণ করার, করে অন্তত 90 দিনের মধ্যে একটা মোটামুটি মডারেট জায়গায় পৌঁছানোর। তো তোমরা যারা আমার মতো এখনও কিছু সেইভাবে শুরু করোনি, তো রুটিনটা বা শিডিউলটা চাইলে তোমরা কপি করতে পারো, কোনো সমস্যা নেই, এবং নিজের মতো ইমপ্রুভও করতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।